বেনারসে বেড়াতে এসেছি, সঙ্গে আছেন মা ও ভাই বোনেরা। অগস্ত্যকুণ্ডের সরু একটা গলির ভিতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বাসা। বাড়িখানা তেতলা এবং সেকেলে। এ অঞ্চলের অধিকাংশ বাড়ির মতো এরও নিচের তলার সঙ্গে সূর্যালোকের সম্পর্ক নেই কিছুমাত্র। তাই একতলার ঘরগুলো আমরা ব্যবহার করতাম না। আমাদের বেনারসে থাকার কথা মাস তিনেক। 2-4 দিন যেতে না যেতেই এখানকার জনা কয়েক লোকের সঙ্গে আলাপ হলো। তারা প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতে আসতেন। কাজেই একখানা বাইরের ঘর বা বৈঠকখানার দরকার হলো। একদিন সকালে নিচে নেমে দেখলুম নিচের কোনো ঘর কাজে লাগাতে পারা যায় কিনা। সদর দরজার পাশেই একখানা বড় ঘর পছন্দ হলো। যদিও এ ঘরে 4টে জানলা ছিল, তবু ঘরের ভেতরে বিরাজ করছিল প্রায় সন্ধ্যার অন্ধকার। কিন্তু বেনারসের বাসিন্দাদের অন্ধকার সম্বন্ধে বোধহয় কোনো অভিযোগ নেই। অতএব এই ঘরখানায় বৈঠকখানার উপযোগী করবার চেষ্টায় নিযুক্ত হল। ঘরের জানলাগুলো খুলে দিয়ে দেখলুম মাঝখানে রয়েছে একখানা চৌকি এবং পূর্ব দিকের দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমে বাঁধানো ছবি। নিশ্চয়ই বাড়িওয়ালারই সম্পত্তি, কিন্তু ছবিখানা ছিল পেছনে ফেরানো। আমি তাকে সামনে ফেরাতে গিয়ে দেখলুম না, এখানা তো ছবি নয়, দামি সোনালী ফ্রেমে বাঁধানো মস্ত বড় এক আয়না, লম্বায় 5 হাত ও চওড়ায় প্রায় 3 হাত। ফ্রেমের সোনালী রং নানা স্থানে চটে গিয়েছে দেখে বুঝলুম আয়নাখানার বয়স অল্প নয়। এরকম মূল্যবান আয়না এভাবে পরিত্যক্ত হয়েছে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি। এমন সময় আমার শখের কুকুর ঝুমি সেখানে এসে হাজির হল। আদর করে ডাকলুম, আয় রে ঝুমি আয়। ঝুমি ল্যাজ নেড়ে মনের আনন্দ জানালে, কিন্তু পর মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠল এবং ল্যাজটা কুকড়ে ঢুকে গেল একেবারে পেটের তলায়। ব্যাপার কি? ঝুমি কি আয়নার ভেতরে তার নিজের চেহারা দেখে ভয় পেয়েছে? একটু অবাক হলুম, কারণ আমি বরাবরই লক্ষ্য করে দেখেছি কুকুর বেড়ালরা আলসিতে নিজের চেহারা দেখে বিশেষ বিস্মিত হয় না, অনেক সময় গ্রাহ্যের মধ্যে আনে না। ঝুমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল। তারপর এ ঘরে সে আর ডাকলেও আসতো না। এমনকি এ ঘরের পাশ দিয়ে আনাগোনা করবার সময়ও গড় গড় করে গর্জন করত। তার এ ব্যবহারের কারণ বোঝা গেল না। দিন তিনেক পরের কথা, দোতলায় মায়ের সঙ্গে বসে গল্প করছি, হঠাৎ নিচু থেকে এলো বিমলের পরিত্রাহী চিৎকার। বিমল হচ্ছে আমার ছোট ভাই, বয়স 7 বছর। চিৎকারের পর চিৎকার করছে। সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়সড় হয়ে বসে ভয়ার্ত স্বরে বিমল 2 চক্ষু মুদে চিৎকারের পর চিৎকার করছে। কিরে বিমলা, কি হয়েছে রে? দাদা, জুজু, আয়নার ভেতরে জুজু। কি যাতা বলছিস? কই, আয়নার ভেতরে কেউ তো নেই, খালি তুই আর আমি ছাড়া। না দাদা, একটা ভয়ানক জুজু আয়নার ভেতর থেকে কটমট করে আমার পানে তাকিয়েছিল। ছেলে মানুষই ভয়ের কথা শুনে আমি হো হো করে হেসে উঠলুম। কিন্তু আমার হাসি শুনেও বিমল কিছুমাত্র আশ্বস্ত হল না। দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছিয়ে পড়ে ঘর থেকে সে পালিয়ে গেল। ব্যাপার অবুঝ শিশু বিমল ঘরে ঢুকে দুজনেই এরকম ব্যবহার করলো কেন? দুজনেই ভয় পেলে ওই আয়নাখানা দেখে। জন্য দপ্ত সেকিলে ধরনের আসছে।
আর অপরিষ্কার কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরের খানিকটা অংশ। এর মধ্যে আবার ভীতিকর কি থাকতে পারে? দেখি ওর পেছনে কিছু লুকিয়ে আছে, সাপটাপ বা অন্য কোন রকম জীব। সাবধানে এগিয়ে হেলিয়ে দাঁড় করানো সেই আয়নার পেছনের ফাঁককে উকি মারলুম। কিছুই নেই। আরো ভালো করে দেখবার জন্য দুহাতে আয়নাখানাকে ধরে সরাতে গেল, কিন্তু পারল না। বিষম ভারী। সেদিন এখানাকে আমি নিজের হাতেই ফিরিয়ে সহজেই সোজা করে দাঁড় করিয়ে দিয়েছিলাম। এখানাকে জগদ্দল পাথরের মতন ভারী বলে মনে হচ্ছে কেন? আমি খানিকক্ষণ প্রাণপণে টানাটানির পর ব্যর্থ চেষ্টা ছেড়ে দিল। এ আবার কি রহস্য? কয়েকদিন কেটে গেল। সেদিন দুপুরে দুজন বন্ধু এসেছিলেন। বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারা চলে গেলেন। আমি একলাটি বসে বসে খবরের কাগজ পড়তে লাগলুম। দুপুর বেলায় এ ঘরটায় খানিকক্ষণের জন্য কিছু আলো আসে। পড়তে পড়তে প্রাণের ভেতরে কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলো। মনে হল এই ঘরে আর একলা নেই। কি যেন অপলক চোখে আমার পানে তাকিয়ে আছে। মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলুম না, দেখতে পাবার কথাও নয়। তবু কিন্তু মনের ভেতর থেকে সেই অদ্ভুত ভাবটা তাড়াতে পারলুম না। সেখানে আমার পাশে অদৃশ্য আরেকজনের উপস্থিতি অনুভব করতে লাগলুম বারংবার। আমার মুখ তুলতে চোখ পড়ে গেল সেই পুরাতন আয়নার দিকে। আর সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। মধ্যে বিস্ময়ে দেখলুম পিছনে দাঁড়িয়ে আছে ভীষণ এক মূর্তি। সেই মূর্তিকে ভীষণ ছাড়া আর কিচ্ছু বলা যায় না। চোখ দুটো ওটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, আর জিভখানা ঠোঁটের ভেতর থেকে বাইরে বেরিয়ে ঝুলে পড়েছে। আর তার গলা জুড়ে রয়েছে একটা টকটকে লাল দাগ। আমি একবার একটা গলায় দড়ি দিয়ে মরা লোক দেখেছিলাম। এর চেহারা ঠিক সেই রকম। কয়েক মুহূর্ত বসে রইলুম আচ্ছন্নের মতো। তারপর ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকালো, কিন্তু কই, আর কেউ তো ওখানে নেই। আবার আয়নার দিকে চোখ গেল, তার মধ্যেও আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তির চিহ্ন নেই। মানে অসম্ভবও কখনো সম্ভব হয় না। আশ্চর্য আমার চোখের ভুল। আমি নিজেই হেসে উঠল। এ হচ্ছে শিবের কাশি, আর শাস্ত্র বলে শিব হচ্ছেন ভূতনাথ। তবে কি কোন শিবানুচরী সময় কাটাবার জন্য আমার সঙ্গে কিঞ্চিত মস্করা করবার ফিকিরে আছেন? অন্য লোক হলে তাই বুঝতো, কিন্তু আমি হচ্ছি অবিশ্বাসী আধুনিক বাঙালি। মেডিকেল কলেজে দস্তুর মতো মরার পর মরা কেটে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কারের কোনো ধাপ্পাবাজি খাটবে না। অ্যানাটমির কোনো কেতাবেই ভৌতিক দেহের বর্ণনা নেই। ভূতপেত্নী বাস করে কেবল শিশুদের উপকথায় আর অশিক্ষিত নির্বোধের কল্পনার জগতে। কিন্তু মনের ভেতরটা কেমন করতে লাগলো। এই আবছায়া মাখা ঘরের হাওয়া যেন বিষাক্ত। এই ঘরে কেউ নেই বটে, কিন্তু তবু যেন সন্দেহ হয়
আমি ছাড়া আর একজন কেউ এখানে নিশ্চয়ই আছে। তার নিষ্পলক দৃষ্টি এসে বিঁধছে আমার সর্বাঙ্গেই। খবরের কাগজ ফেলে ওপরে গেল। বিমলকে ডেকে প্রশ্ন করে বুঝলুম আয়নার ভেতরে সে যাকে দেখেছিল তার চেহারা হচ্ছে আজকে আমার দেখা লোকটার মতোই। গভীর বিস্ময়ে যেন হতভম্ব হয়ে গেল। আমাদের দুজনেরই এমন একরকম চোখের ভ্রম হলো কেন? কুকুর ঝুমেই বা ও ঘরে ঢুকতে চায় না কেন? সে তো শাস্ত্রীয় ভূতনাথের নাম শোনেনি বা উপকথায় উপদেবতার গল্পও পড়েনি। তবে তার ভয় পাবার কারণ কি? গঙ্গার ধারে ভূষণবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। ভূষণবাবু হচ্ছে এখানকার একজন সবজান্তা লোক। নতুন ও পুরনো সব খবর তার নখদর্পণে। আজ সকালে আমার বাসায় ছিল ভূষণবাবুর চায়ের নিমন্ত্রণ। যথাসময়েই তিনি এলেন, কিন্তু বৈঠকখানায় ঢুকে আয়নাখানা দেখেই চমকে উঠলেন। তারপর ধীরে ধীরে বললেন, শিবপ্রসাদ বাবুর আয়নাখানা এখনো এ বাড়িতেই আছে? আমি জিজ্ঞেস করলুম, শিবপ্রসাদ বাবুকে? কাশীর এক মহাজন। আগে বাড়িখানা ছিল তারই। তিনি এখন কোথায়? 10 বছর হলো মারা গিয়েছেন। তার স্বাভাবিক মৃত্যু হয়নি। কিরকম? রাগের মাথায় এক নৌকরকে তিনি এমন প্রহার করেন যে বেচারা মারা পড়ে। শিবপ্রসাদ বাবুর নামে ওয়ারেন্ট বেরোয়, লেকিন পুলিশ তাকে গ্রেফতার করতে এসে দেখেন এই ঘরের কারিকাটে তার মৃতদেহ ঝুলছে। তিনি ফাঁসি লাগিয়েছিলেন। আমার কেঁপে উঠল। আয়নার মধ্যে সেই মূর্তিটাকে আবার মনে পড়ল। সেই ঠিকরে পড়া চোখ, সেই বেরিয়ে পড়া লকলকে জিভ, সেই গলা পেরে টকটকে লাল দাগ। রুদ্ধশ্বাসে বললুম, তারপরে বাড়িখানা বিক্রি হয়ে যায়। নয়া মালিক আসে, लेकिन ज्यादा दिन टिक नहीं पाया। কেন? ওই আয়নার ডরে। তার মানে? আয়নাখানার ভারী দুর্নাম আছে। নানান লোকে নানান কথা বলে। এসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না। আপনাকে বলতে চাই না, আয়নার যদি এমন দুর্নাম, তবে ওখানা ভেঙে ফেললেই তো সব ল্যাটা চুকে যায়। নয়া মালিককে সে পরামর্শ কেউ কেউ দিয়েছিল, কিন্তু তার সাহসে কুলোয়নি। যে শ্রাপ আয়নার ভিতরে বন্ধ আছে, ওখানা ভেঙে তাকে বাইরে আনতে তিনি ভরসা পাননি। তাহলে আপনি বলতে চান এটা হচ্ছে ভুতুড়ে আয়না? আমি বলি না, লোকে বলে। আমি দাঁড়িয়ে উঠি। ঘরের কোণে ছিল একটা জানলা ভাঙা লোহার কড়া। টক করে সেটাকে তুলে নিয়ে আয়নার ওপরে করলুম সজোরে এক আঘাত। প্রকাণ্ড কাঁচের ওপরের অংশ ঝনঝন করে ভেঙে পড়ল। আবার কড়া তুললুম এবং পর মুহূর্তেই দেখলুম নিচের অংশে ফুটে উঠেছে আগুন ভরা দুটো চোখ। কি ক্রুদ্র, কি হিংস্র সেই দৃষ্টি! মুখ নেই, দেহ নেই, খালি দুটো জ্বলন্ত ক্ষুধিত চোখ। এও কি আমার চোখের ভ্রম? আবার আঘাত করল। চোখের বাকি অংশ ভেঙে গুঁড়ো হয়ে গেল। কিছু দেখে
দেখেছিলেন কিনা জানি না, কিন্তু তিনি কাঁপতে কাঁপতে চৌকির ওপরে ধপাস করে বসে পড়লেন।